Okay, good morning everyone. আপনাদের আজকে fourth lecture. আপনাদের রবিবার দিন কুইজ আছে, কিন্তু খেয়াল রাখবেন। ওকে, আমরা এই কেবলস গুলা পড়েছি। কলিশন ডোমেইন পড়েছি। কলিশন ডোমেইন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রাফিক। আমাদের ম্যাক্সিমাম সংখ্যক যত ডিভাইস থাকবে তত পরিমাণ আমাদের ট্রাফিক তৈরি হবে, যে ট্রাফিকটাকে আমরা বলছি কলিশন ডোমেইন। আচ্ছা, এন ডিভাইসেস এর জন্য তোমার এন সংখ্যক কলিশন ডোমেইন তৈরি হতে পারে বেসব্যান্ডের জন্য এবং ব্রডব্যান্ড বেসব্যান্ডের জন্য। বেসব্যান্ড হচ্ছে প্রত্যেকে কমিউনিকেট করছে ওয়ান এট এ টাইম, সবাই একসাথে কথা বলা শুরু করেছে, রিসিভ করছে না, ঠিক আছে, সেন্ড করেছে। আর ব্রডব্যান্ডের ক্ষেত্রে এটা ডাবল হয়ে যাবে, এন মাল্টিপ্লাই বাই 2n, টুয়াইস এন হয়ে যাবে। কারণ হচ্ছে সবাই সেন্ডও করছে, সবাই রিসিভও করছে, সেই ক্ষেত্রে কলিশন ডোমেইন আরো বেড়ে যাবে। কেবলস এর কথা আমরা দেখেছিলাম, অনেকগুলাই দেখেছিলাম, এনকোডিং টেকনিকও দেখেছিলাম। আচ্ছা, এখন আজকে আসবো ডিভাইস গুলার ক্ষেত্রে। ডিভাইস আমরা দেখেছি, হাব এবং সুইচ আমরা দেখেছি, ল্যাবে দেখেছি। কেবলস এর এবং রিপিটার্স এবং হাবস, এই তিনটা হচ্ছে পিওর হার্ডওয়্যার, এখানে কোনো সফটওয়্যার থাকে না, ঠিক আছে। কেবলস, হাবস এবং রিপিটার্স, এই তিনটা ডিভাইসে তোমার কোনো সফটওয়্যার থাকে না। সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কম্বিনেশন থাকে হচ্ছে ব্রিজ, সুইচ এবং রাউটার অথবা ব্রাউটারের ক্ষেত্রে, ঠিক আছে। হার্ডওয়্যার এবং সফটওয়্যার থাকে, এই তিনটার প্রাইস একটু বেশি। আচ্ছা, আর 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গেটওয়ে। এটা হচ্ছে পুরোপুরি একটা জেনারেল টার্ম, এটাকে গেট অথবা ডোর হিসেবে ধরতে পারি, বাট এটা কি স্যার, এটা পুরোপুরি সফটওয়্যার, ঠিক আছে। আরো আছে আইডিএস, যেটাকে বলা হয় ইন্ট্রুজার ডিটেকশন সিস্টেম। এটা হচ্ছে কোনো সিস্টেম যদি হ্যাক করতে যায়, I will get some notification that some intruder is trying to log into our system. এগুলো থাকে ব্যাংকিং সেক্টরে ইন্ট্রুজার ডিটেকশন সিস্টেম থাকে, অথবা কোনো প্রাইভেসি বা সরকারি দপ্তরেও এগুলো থাকে ইন্ট্রুজার ডিটেকশন সিস্টেম। এটা ডিভাইস না, এটা হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে। গেটওয়েজ, ইন্ট্রুজার ডিটেকশন সিস্টেম এবং ফায়ারওয়াল, এইগুলো সব হচ্ছে তোমার সিকিউরিটি পারপোজে ইউজ হয়। গেটওয়ে না, আইডিএস এবং হচ্ছে ফায়ারওয়াল শুধুমাত্র সিকিউরিটি পারপোজের জন্য ইউজ হয়। ফায়ারওয়াল আমরা সম্পর্কে জানি। আচ্ছা, আরেকটা আছে, লাস্ট ওয়ান হচ্ছে মডেম। মডেমের সম্পর্কে আমরা অনেকটুকুই জানি, এটা জেনারেল একটা ডিভাইস, এটা আমরা অনেকেই ইউজ করেছি। এটার নামটা হয়েছে এইভাবে, মডুলেশন প্লাস ডিমডুলেশন, দ্যাট মিনস মোড ডেম, এভাবে তৈরি হয়েছে। এটা কি করে স্যার, এটা হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল অথবা ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যালটাকে কনভার্ট করে। আমরা সিগন্যালে আমরা যে এডিসি দেখেছিলাম, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এই কাজটা আমাদের এখানে মডেম করে। এটা ইউজ করার কারণটা কি স্যার? এটার ইউজ করার কারণটা হচ্ছে কম্পিউটার আমরা কি করে, ডিজিটাল সিগন্যাল ইউজ করে আর কেবলস গুলো ইউজ করে অ্যানালগ সিগন্যাল। সো এটার মধ্যে ভারসাম্য রক্ষার্থে অথবা ট্রান্সমিশন রক্ষার্থে তোমাকে মডেম ইউজ করতেই হয়। তাহলে কি ইন্টারনেটের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমার মডেম আছে? হ্যাঁ, মডেম আছে। আগে এগুলা তোমার ছোট ছোট ডিভাইস আকারে পাওয়া যেত। লাস্ট বাংলা লায়ন বা যারা ছিল কিউবি, ওরাও ছোট একটা মডেম ইউজ করতো। এখন
এগুলা উঠে গেছে, এখন মডেম বলতে আমরা রাউটারের মধ্যে এই ফ্যাসিলিটিটা পাই। ঠিক আছে, রাউটারের পোর্ট গুলাতেই ফ্যাসিলিটি গুলা পাওয়া যায়। পোর্টে মানে হচ্ছে অ্যাডাপ্টারে মডেম গুলা ইনস্টল করা থাকে। আচ্ছা, এরপর আসি রিপিটার্স। রিপিটার কি? রিপিটার হচ্ছে বেসিকলি তোমার যেটা বললাম, এখানে কোনো সফটওয়্যার নেই। তো কেবলস আমরা দেখেছি, আজকে একটু রিপিটার দেখবো। এটা হচ্ছে টু পোর্ট ডিভাইস, দ্যাট মিনস এখানে একটা পোর্ট থাকে, এখানে একটা পোর্ট থাকে। এই করে কি সিগন্যাল গুলা যাবার পর সিগন্যাল গুলাকে এনার্জাইজ করে। ওকে, আচ্ছা, রিপিটারের কাজ অনেকে অ্যাম্পলিফায়ার মনে করে। অ্যাম্পলিফায়ার হচ্ছে সিগন্যাল দ্বিগুণ করে দেয়। আবার বলছি, অ্যাম্পলিফায়ার হচ্ছে সিগন্যাল অ্যাম্পলিফাই করে, দ্যাট মিনস সিগন্যাল ডাবল করে দেয়। বাট রিপিটার হচ্ছে সিগন্যাল যেভাবে ছিল ঠিক সেইভাবেই আবার এনার্জাইজ করে, মানে অ্যাম্পলিটিউডটা ওই অবস্থানে আবার ফিরিয়ে নিয়ে আসে। ঠিক আছে, এটা হচ্ছে টু পোর্ট ডিভাইস, ফরওয়ার্ড করে। এখানে সিগন্যাল গুলো আসবার পর এগুলোকে ফরওয়ার্ড করে, কোনো ফিল্টারিং হয় না, দ্যাট মিনস কোনো সে আইপি অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস সে লার্ন করে না। তারপর হচ্ছে কলিশন ডোমেইন, এখানে ম্যাক্সিমাম এন নাম্বার অফ ডিভাইস সে ইউজ করে। আচ্ছা, এরপর আসে হচ্ছে রিপিটার কেন ইউজ করা হয়। কারণ 10^2 আমরা 200 মিটারের পর যেটা দেখতে পাই, যেটা হচ্ছে অ্যাটেনুয়েশন অকার করতে পারে বা অ্যাটেনুয়েশন চলে আসতে পারে। অ্যাটেনুয়েশন হচ্ছে সিগন্যাল উইক হয়ে যেতে পারে আফটার 200 মিটার, অবশ্যই হয় এটা। সো ইন অর্ডার টু রিজেনারেট দ্য স্ট্রেংথ অফ দ্য সিগন্যাল উই নিড রিপিটার। স্ট্রেংথ অফ দ্য সিগন্যাল জাস্ট যেটা থাকে ওইটাকে আবার রিজেনারেট করে। অ্যাম্পলিফায়ার যেটা বলতেছে সিগন্যালকে ডাবল করে, বাট রিপিটার করে কি ইকুয়ালস দ্য অরিজিনাল সিগন্যাল স্ট্রেংথ। ঠিক আছে, আচ্ছা, এটা কোন লেয়ারে কাজ করে? ফিজিক্যাল লেয়ারে। ওয়াই ইট ইজ ইউজড আমি কারণটা এখানে বলেছি। হাব হাব হচ্ছে মাল্টি পোর্ট রিপিটার। রিপিটার হচ্ছে 2 পোর্টের, আর এখানে 4টা পোর্ট থাকে, যেটা আমরা হাবে দেখেছি। আমরা ল্যাবে যেটা করেছি সেটাতে 10টা পোর্ট আমরা এক্সটেন্ড করেছিলাম। আচ্ছা, এরপর আসি হচ্ছে ফরওয়ার্ড করে। এও কোনো ব্রড ফিল্টারিং করে না, এ করে কি যা পায় সবাইকে দিয়ে দেয়। এটা আমরা দেখেছি। কলিশন ডোমেইন হচ্ছে ম্যাক্সিমাম কলিশন ক্যান অকার ফর n নাম্বার অফ ডিভাইস। ইটস আ ভেরি চিপ, দ্যাট ইজ ওয়াই অল দ্য কেবল অপারেটর্স ইউজ দিস ডিভাইসেস। আচ্ছা, হাবের কথা এখানে আরেকটু আছে। আচ্ছা, এরপর আমরা টপোলজিতে যাব। টপোলজি পরেতে আমরা ডিভাইসটা শেষ করি আগে। আচ্ছা, ব্রিজ। এরপর আসি ব্রিজে। ব্রিজ ফিজিক্যাল লেয়ারও কাজ করে, ডেটা লিঙ্ক লেয়ারও কাজ করে। ব্রিজের যেটা হচ্ছে যে এরা যেন সফটওয়্যার ইউজ হয়। এখন থেকে সফটওয়্যার ইউজ হচ্ছে। সফটওয়্যার থাকা মানে এই ডিভাইসগুলোর মধ্যে কিছুটা ইন্টেলিজেন্সি আছে। ইন্টেলিজেন্সি থাকা মানে হচ্ছে সে সবকিছু যা প্যাকেট পাবে সবাইকে পাঠিয়ে দিবে না, বা যা ইমেল পাবে, যা ইনফরমেশন পাবে সবাইকে পাঠিয়ে দিবে না। সে দেখবে কাকে পাঠানো হচ্ছে, সেটা সে সেই অনুযায়ী পাঠাবে। আচ্ছা, এখানে ব্রিজ এটা একটা ডিভাইস। এগুলো সব আছে, ভিডিও আছে, আমি ভিডিও প্লে করবো একটু পরে। আগে থেকে একটু ইন্ট্রোডিউস হয়ে নিলে ভিডিওটা দেখতে সুবিধা হবে। আচ্ছা, স্ট্যাটিক ম্যানুয়াল, যেমন এটার একটা টেবিল থাকে প্রত্যেকটা, যেহেতু সফটওয়্যার আছে দ্যাট মিনস এদের একটা টেবিল আছে। টেবিল বলতে এদের সাথে মানে এই পোর্টের সাথে মানে এই ব্রিজের সাথে কারা কারা কানেক্টেড সেটা খেয়াল রাখছে। এই সাইডে কারা কারা কানেক্টেড, এই সাইডে কারা কারা কানেক্টেড, তার সে একটা লিস্ট তৈরি করে ফেলে। এবং কিসের অ্যাড্রেস তৈরি করে তারা? পোর্ট নাম্বার 1-এ ম্যাক অ্যাড্রেস 1 মানে হচ্ছে তার ম্যাক অ্যাড্রেস, মানে হচ্ছে হার্ডওয়্যার অ্যাড্রেস বা মেশিন অ্যাড্রেস। পোর্ট 2 তে আরেকজন, পোর্ট 3 তে আরেকজন, পোর্ট 1-এই ধরো পোর্ট 1-এ তোমার মেশিন 1, মেশিন 2 এবং মেশিন 3 কানেক্টেড হয়েছে, মানে হচ্ছে এখানে একটা ল্যান তৈরি হয়ে আছে। এই তিনজন একটা ল্যান, এবং এরা আবার আরেকটা ল্যান, পোর্ট 2 তে আবার আরেকটা ল্যান তৈরি হয়েছে, M4, M5, M6। ঠিক আছে,
এখন তুমি এই মেশিন 1 এবং মেশিন 2 বা পোর্ট 1 এবং পোর্ট 2 এর মাধ্যমে তুমি সিনক্রোনাইজ করতে পারো। দ্যাট মিনস এখানে একটা টেবিল তৈরি করতে পারো। এই টেবিলটা তুমি ডাইনামিক্যালি তৈরি করতে পারো অথবা স্ট্যাটিকলি তৈরি করতে পারো। স্ট্যাটিকলি তৈরি করা মানে হচ্ছে তুমি 1 বাই 1 ইনপুট দিবা, বাট আজকাল আমরা এটা কাজ করি না, আমরা সবাই ডাইনামিকে চলে গেছি বা ট্রান্সপারেন্ট কাইন্ড অফ হচ্ছে। আমি ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকলে দিয়ে দিই, দ্যাট মিনস ইট উইল লার্ন ইটসেলফ। আমি হচ্ছে অটো বুট আপ দিয়ে দিই, ওয়ান কাইন্ড অফ অটো গিয়ারে ট্রান্সফার করার মতো। তো সে করে কি, তার মতন মেশিন অ্যাড্রেস গুলা বা ম্যাক অ্যাড্রেস গুলা সে তার টেবিলে বসিয়ে নেয়, মানে আমাদের হিউম্যান বিইংদের ইন্টারফারেন্স লাগে না। তো এইটা কি কাজ করে স্যার, এটা দুইটা ল্যানকে কানেক্টেড করে। এটা কোথায় তৈরি ইউজ হয় স্যার? ধরো তোমার বাসায় এবং আমার পাশে একটা বাসার মধ্যে আমরা একই ব্রডব্যান্ডের লাইন ইউজ করছি, ঠিক আছে? এখন আমরা আবার একই প্যাকেজও ইউজ করতে পারি বা ভিন্ন প্যাকেজ তৈরি করতে পারি। তো ওটা কাজটা করে কি, আমার লাইনের সাথে, ধর আমার লাইন আগে এস্টাবলিশড হয়েছে, আমার লাইনের সাথে আরেকটা ব্রিজ পাশেই তুই ডিভাইসটা নিয়ে আসে, ওই ব্রিজের সাথে তার কানেকশনটা দিয়ে দেয়। তো যার ফলে হয় কি, দুইটা ল্যান আলাদা তৈরি হয়ে যাবে। তখন তুমি তোমার বাসায় হোম রাউটার চালাও, ওই রাউটারের কানেকশন এখান থেকে নিচ্ছ তুমি, মেইন লাইন থেকে। দ্যাট মিনস তুমি তোমার ব্রিজ থেকে নিচ্ছ, তোমার আইএসপি প্রোভাইডার যারা তাদের কাছ থেকে তুমি ব্রিজের মাধ্যমে নিচ্ছ। আমিও সেম ভাবে নিচ্ছি। এই যে হোম রাউটার আমার কানেক্টেড হচ্ছে আসলে ব্রিজের সাথে। এখানে তিনটা ক্রাইটেরিয়া থাকে। ক্রাইটেরিয়া গুলো হচ্ছে, আমি একটু বলছি এখনই, তিনটা ক্রাইটেরিয়া কিন্তু এগুলা না। তোমরা অনেকে গত সেমিস্টারে দেখেছি তিনটা ক্রাইটেরিয়া বলতে ওরা 8 অ্যান্সার দিয়েছে, দ্যাট ইজ রং। তিনটা ক্রাইটেরিয়া আমি এখনো বলিনি, এখন বলছি, শুনুন মনোযোগ। আচ্ছা, ক্রাইটেরিয়া নাম্বার 1 হচ্ছে মেশিন 1 ধরো মেশিন 5 মেশিন 3 কে মেসেজ পাঠাতে যাচ্ছে, মেশিন 1 মেশিন 3 কে মেসেজ পাঠাতে যাচ্ছে। এরা কি একই ল্যানের মধ্যে না? ইয়েস, দে আর ইন দ্য সেম ল্যান। তাহলে মেশিন 1 প্যাকেট পাঠাবে ব্রিজকে, ব্রিজ দেখবে মেশিন 3 তো এই সেম ল্যানের মধ্যেই পড়ছে, তখন ব্রিজ করবে কি, এইটা পোর্ট 2 তে ফরওয়ার্ড করবে না। আবারও বলছি, পোর্ট 1 এ সে রিসিভ করবে বাট পোর্ট 2 তে ফরওয়ার্ড করবে না। এই করবে কি, আবার এটাকে মেশিন 3 তে ফরওয়ার্ড করে দিবে। মানে যেহেতু একই ল্যানের মধ্যে যদি কোনো মেশিন টু মেশিন ট্রান্সফার হয় বা একই ল্যানের মধ্যে দুইটা পিসি যদি কমিউনিকেট করে, ব্রিজ করে কি, এই পোর্ট 1 এ যেটা রিসিভ করেছে সেটাকে ফরওয়ার্ড করবে না। মানে ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে সে তিনটা ক্রাইটেরিয়া ফলো করে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে যে ধরো মেশিন 2 মেশিন 6 কে মেসেজ ট্রান্সফার করতে চায়। তো এখন মেশিন 1 এটা ট্রান্সফার করলো ব্রিজের কাছে, পোর্ট 1 এ রিসিভ করলো, ব্রিজ দেখলো পোর্ট মেশিন 6 তো পোর্ট 2 তে আছে। কিভাবে দেখতে পাচ্ছে? বাই চেকিং দেয়ার টেবিল, লিস্ট অফ টেবলস অফ ম্যাক অ্যাড্রেস। সে দেখলো এটা মেশিন 6 এ আছে, এটা হচ্ছে আমার পোর্ট 2 তে, তাহলে এটা সেম লাইনের মধ্যে পড়েনি। দ্যাট ইজ ওয়াই এটাকে আমি ফরওয়ার্ড করতে বাধ্য হচ্ছি, ফরওয়ার্ড করে দিই। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় ক্রাইটেরিয়া, মানে আরেকটা পোর্টের হলে সে ফরওয়ার্ড করে দিবে। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে সে ধরো মেশিন 4 এর একটা মেসেজ পেয়েছে, মেশিন 4 এর, বাট মানে নিউলি ইনস্টলড, বাট ব্রিজ এখনো তার ম্যাক অ্যাড্রেসটা লার্ন করতে পারেনি, অথবা সে জানে না, সে রাউটিং টেবিল বলছি, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ম্যাক অ্যাড্রেসের টেবিল আছে সেখান থেকে সে দেখতে পাচ্ছে M4 নামের আমার কোনো, সরি M5 4 তো এই সাইডে আছে, ধরো M7
M7 নামের একটা মেশিন আমাকে একটা মেসেজ পাঠিয়েছে, যেটা কাকে পাঠাবো সেটা বলা নাই। তাহলে সে কি করবে? এটা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও, 3 নম্বর ক্রাইটেরিয়া ফর ফরওয়ার্ডিং প্যাকেটস। সে তখন কি করবে? তখন সে করবে কি, ব্রিজ পোর্ট 1 এ ধরো রিসিভ করলে সবাইকে পাঠিয়ে দিবে মেশিন 7, M1, M2, M3। দ্যাট মিনস সে করবে কি, ব্রডকাস্ট করবে। সে ব্রডকাস্ট করবে। তাহলে যার কোনো রেকর্ড নাই, যে ম্যাক অ্যাড্রেসে কোনো রেকর্ড নাই, সেই ম্যাক অ্যাড্রেসে যদি কোনো সেই এন্ট্রি খুঁজে না পায়, তাহলে ইন দ্যাট কেস এটা কি করবে কি, সবাইকে ফরওয়ার্ড করে দিবে। তারপর হচ্ছে রাউটার। এটা হচ্ছে তোমার দুইটা ল্যানকে সেন্ট্রালাইজড করে। আর রাউটার কি করে, দুইটা নেটওয়ার্ককে তোমার সেন্ট্রালাইজড করে। দুইটার মধ্যে ডিফারেন্স আছে। ব্রিজ হচ্ছে দুইটা ল্যানকে তোমার সেন্ট্রালাইজড করে বা ব্রিজিং করে, যার জন্য নাম হয়েছে ব্রিজ। আর রাউটার হচ্ছে দুইটা নেটওয়ার্কের মধ্যে তোমার কানেক্টিভিটি তৈরি করে। রাউটার ফিজিক্যাল লেয়ারও কাজ করতে পারে। ফিজিক্যাল লেয়ারে যেটা কাজ করে এই রাউটার গুলো, তাদেরকে আমরা হোম রাউটার বলি। তারপর হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারও কাজ করতে পারে এবং নেটওয়ার্ক লেয়ারও কাজ করতে পারে। ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে রাউটার করে কি, সে রাউটিং টেবিল ইউজ করে ফর ফরওয়ার্ডিং প্যাকেটস। প্যাকেটস কথাটা আসলে কেন? কারণ রাউটার যে লেয়ারে কাজ করে, নেটওয়ার্ক লেয়ারের পিডিইউ হচ্ছে প্যাকেটস। তাহলে স্যার ডেটা লিঙ্ক লেয়ারের পিডিইউ কি? ডেটা লিঙ্ক লেয়ারের পিডিইউ হচ্ছে ফ্রেম। এগুলো আমি বারবার জিজ্ঞেস করবো ক্লাসে অথবা এক্সামে। ফ্রেমস। ফিজিক্যাল লেয়ারের হচ্ছে বিটস। তাহলে রাউটার কি কি নিয়ে কাজ করতে পারে? রাউটার ব্রিজ নিয়েও কাজ করতে পারে, রাউটার ফ্রেমস নিয়েও কাজ করতে পারে, রাউটার পিডিইউ মানে প্যাকেটস নিয়েও কাজ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, রাউটারের কিছু ফিচার আছে, যেমন হচ্ছে সে ফিল্টারিং করে। এও কিন্তু ফিল্টারিং করছে। ফিল্টারিং ওই যে সব কিছু পাঠিয়ে দেয় না, এই যে এখানে ফিল্টারিং এর কথা বলা হয়েছে। সে সবকিছু পাঠিয়ে দেয় না, পাঠিয়ে দেয় যদি কোনো রেকর্ড খুঁজে না পায়, সেই তখন একমাত্র সবকিছুকে সে এগুলা পাঠিয়ে দেয়। ঠিক আছে? ওকে, এখন রাউটারের ক্ষেত্রে আসি। রাউটারের ক্ষেত্রে বলা হচ্ছে রাউটার 3টা লেয়ারই কাজ করে। সে ফিল্টারিংও করে, সে ফরওয়ার্ডিং করে, আরেকটা জিনিস করতে পারে, সে ফ্লাডিং করতে পারে। ফ্লাডিং হচ্ছে ক্যান সেন্ড দ্য আননোন প্যাকেটস টু অল কানেক্টেড অ্যান্ড অ্যাভেলেবল চ্যানেলস। এই ফ্লাডিংটা হয়, ধরো এই যে আমাদের মোবাইলে কিছু কি বলে পাবলিক মেসেজ আসে, যেমন তোমার নাম্বার হয়তো বা কেউ না কোনো ভাবে কোনো রেজিস্টার্ড নাম্বার যেহেতু অনেক সময় পারচেস করে নিয়ে যায়, যেমন চালডাল.com বা বিভিন্ন গভর্নমেন্ট সাইট, করোনার তোমার অ্যালার্ট পাঠানোর জন্য বা যে কোনো কিছু পাঠানোর জন্য তারা এই জিনিসটা ইউজ করতে পারে। তো ব্রডকাস্টিং করতে চায়, সেটা রাউটারের মাধ্যমে করতে হবে। ল্যান কিন্তু ব্রিজ কিন্তু ব্রডকাস্টিং করে শুধুমাত্র 2টা ল্যানের মধ্যে, কিন্তু নেটওয়ার্কের সাথে নেটওয়ার্কের যে গভর্নমেন্ট থেকে তোমাকে একটা মেসেজ পাঠানো হবে। এখন তুমি লিঙ্ক 3 ইউজ করো নাকি যাই ইউজ করো না কেন, যারা সাবস্ক্রাইবার আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, সবাই এই মেসেজটা পেয়ে যেতে চায়। তখন তারা এইটাকে বলা হয় ফ্লাডিং, মানে গণহারে মেসেজ পাঠাতে চায়, সবাই যেতে পারে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্লাডিং অথবা ব্রডকাস্টিং বলা যায়। এই যে বললাম আননোন প্যাকেটস, এটা ধরো কোনো ইয়া নেই, কোত্থেকে আসছে, একটা রেজিস্টার্ড নাম্বার থাকতে পারে বা গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট হাইড করে রাখতে পারে। এই আচ্ছা, 4 নম্বর হচ্ছে রাউটিং অ্যালগোরিদম আছে। রাউটিং অ্যালগোরিদম গুলো আমরা মিড 2 তে পড়বো। এই রাউটিং অ্যালগোরিদমে অনেক ইন্টারেস্টিং আছে, টেকনিক গুলো আমরা শিখতে পারবো। তো রাউটিং অ্যালগোরিদম এখন পড়ছি না। রাউটিং কথার অর্থ হচ্ছে সে কিভাবে ফরওয়ার্ড করবে প্যাকেট, অথবা কিভাবে
ফিল্টারিং করবে অথবা সে কিভাবে ফ্লাডিং করবে, এই ক্ষেত্রে সেটা সে লার্ন করে রাউটিং অ্যালগরিদমের মাধ্যমে। আচ্ছা, এরপরে আসছি হলো কলিউশন। কলিউশনের কথা বললাম, যেটা হচ্ছে ইট ইউজেস স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মেথড। রাউটার কিন্তু অন্য নেটওয়ার্কিং ডিভাইসগুলোর মতন না। রাউটার হচ্ছে সে স্টোর এবং ফরওয়ার্ড মেথড ইউজ করে। দ্যাট মিনস তুমি একটা আইপি অ্যাড্রেস দিয়ে মেসেজ পাঠালা, ওই আইপি অ্যাড্রেসটার রেকর্ড সে রেখে দিবে, এটাকেই বলা হয় স্টোর। আগে স্টোর করে নেবে, যদি তার কাছে তার রেকর্ড না থাকে, তারপরে সে ফরওয়ার্ড করবে। সো দেয়ার উইল বি এ কলিশন ডোমেইন। কলিশন ডোমেইন মানে হচ্ছে তোমার ট্রাফিক আর একটু বেড়ে যাবে। স্টোর অ্যান্ড ফরওয়ার্ড কি হয়, এটা মেথডটার ডেফিনেশন এখানে বলছে, লার্নস দি আইপি অ্যাড্রেস, স্টোরস ইন মেমোরি এন্ড দেন প্রসেস ইট বিফোর ফরওয়ার্ডিং। প্রসেস করে নেয়। প্রসেস করাটা কি স্যার? বলতে পারো অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করে নেয় অথবা ডিজিটাল টু অ্যানালগ কনভার্ট করে নেয়। এই জন্যই রাউটারের কথা বলা হচ্ছে, সে ফিজিক্যাল লেয়ারেও কাজ করতে পারে, ডেটা লিঙ্ক লেয়ারেও কাজ করতে পারে এবং নেটওয়ার্ক লেয়ারেও কাজ করতে পারে। তারপরেই আমরা ডেটা লিঙ্ক লেয়ারে চলে যাব। এর আগে একটা জিনিস আমরা দেখে আসছি, এটা হচ্ছে টপোলজি। আচ্ছা, টপোলজি ওপেন করছি, একটু দাঁড়া। এই যে টপোলজি কথা আমরা এখন শুরু করছি, আগে শুরু করিনি আমরা, এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম। টপোলজি খুবই ইম্পর্টেন্ট একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য। তুমি কোন টপোলজি ইউজ করবা, প্রথমেই তোমাকে এটা ডিসাইড করতে হয় এজ এ সাইট ইঞ্জিনিয়ার অর নেটওয়ার্ক সাইট ইঞ্জিনিয়ার। তুমি ধরো ভিএলএসআই ল্যাবের মতন একটা রুম পেলে, তোমাকে এখানে বলা হলো যে তুমি এখানে 40টা পিসি অ্যারেঞ্জ করে সাজাও, এবং কস্টিং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে কত কম কস্টে তুমি এটাকে সাজাতে পারো। তুমি যদি বেশি রিকোয়ারমেন্ট দিয়ে দাও তাহলে তোমার প্রথম দিনই চাকরি চলে যাবে, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই ইউ নিড টু লার্ন হাউ টু মিনিমাইজ দ্য কস্ট। এটা তোমরা 400A তেও হয়তো বা দেখতে পাচ্ছ, বা 399 দেখেছো প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স। আচ্ছা, এখানে আমার যে ক্রাইটেরিয়া গুলো জানা দরকার সেটা হচ্ছে, এটা সবসময় মনে রাখবা, কতগুলা কেবল আমার ইউজ করতে হবে, কতগুলা পোর্ট দরকার হবে, রিলায়েবিলিটি থাকবে নাকি, তার সিকিউরিটি থাকবে নাকি, এবং কস্টিং কত। 5টা ক্রাইটেরিয়া আমাদেরকে খেয়াল রাখতে হয়। কতগুলা কেবলস লাগবে, কত পোর্টস লাগবে, কতগুলো পোর্টস লাগবে, কতটুকু রিলায়েবল হবে আমার ডিজাইনটা, এর সিকিউরিটি থাকবে নাকি, এবং হচ্ছে কস্টিং ফাইনালি কত হবে। এটা কি স্যার টপোলজি? টপোলজিটা হচ্ছে হাউ দ্য নেটওয়ার্কিং ডিভাইসেস আর কানেক্টেড টু ইচ আদার ফিজিক্যালি। ঠিক আছে, ফিজিক্যালি কিভাবে কানেকশন তুমি নিবা। আচ্ছা, প্রথমেই যেটা আসছে, প্রথমে হচ্ছে আমাদের মেশ টপোলজি। এখানে হচ্ছে সবাই সবার সাথে কানেক্টেড, এটা হচ্ছে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি। এটা তুমি সাজাতে পারবে না, এটা হচ্ছে একদম টপ লেয়ারের কানেক্টিভিটি, এটা হচ্ছে একদম ইন্টারনেট কানেকশন যেটা থাকে, সবাই সবার সাথে কমিউনিকেশন করবে। আচ্ছা, এখানে যে জিনিসটা আসে, এখানে ছোট ছোট ম্যাথ আছে, কতগুলা পোর্ট দরকার হবে, কতগুলা নোডস দরকার হবে, অথবা কতগুলা কেবলস দরকার হবে, এখানে সেটা ফর্মুলা আছে। আচ্ছা, এখানে দেখো 4টা ডিভাইস আছে, 4টা ডিভাইস আছে। আচ্ছা, 4টা ডিভাইস হলে তোমার এখানে নাম্বার অফ কেবলস কতগুলো দরকার হবে, n মাল্টিপ্লাইড বাই n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আপনি স্যার কিভাবে বসাবেন, তুমি আগে দেখবা ডিভাইস কতগুলো আছে, 4টা আছে, 4, n এর জায়গায় 4 বসাও। আচ্ছা, তাহলে কত আসলো তোমার এখানে, 4 মাল্টিপ্লাইড বাই 3 বাই 2। তাহলে তোমার কেবলস দরকার হবে 6টা। দেখো আমার 6টা কেবলস দরকার হচ্ছে, 1
2 3 4 5 6 দেখতে পাচ্ছ? তো এইভাবে আমাদের 6টা কেবলস দরকার হবে। পোর্টস কয়টা দরকার হবে? পোর্টস হচ্ছে কিভাবে বের করব? পোর্টস এর ফর্মুলাটা হচ্ছে n-1। পোর্টের ফর্মুলাটা হচ্ছে n-1। ডিভাইস কয়টা আছে? 4টা আছে। 4টা থাকলে আমার পোর্ট দরকার হবে 3টা। কিভাবে বের করলেন স্যার? এই যে দেখো, বি এর সাথে কয়টা লাইন কানেক্টেড হচ্ছে? 1 2 3। এর সাথে কয়টা? 1 2 3। স্যার ভয়েস কেটে কেটে আসতেছে স্যার। জি স্যার, কিছুই শোনা যাচ্ছে না, নয়েজ হচ্ছে। Just a minute. Okay. কোনটা? পোর্টের হিসাবটা হচ্ছে, ফর্মুলা হচ্ছে মেশ টপোলজিতে n-1। 4টা ডিভাইস থাকলে 4-1, দ্যাট মিনস 3। যদি 6টা ডিভাইস থাকে তোমার হবে পোর্টের সংখ্যা হবে 5। 6টা ডিভাইস থাকে মানে সে নিজের পোর্টটা শুধু রাখবে না, বাকি সবার সাথে কানেক্টিভিটির জন্য পোর্ট রাখবে। এই তো এটা হচ্ছে তোমার ফর্মুলাটা, এটা হচ্ছে কেবলসের, এটা হচ্ছে পোর্টের। এই যে এখানে আছে। আচ্ছা, এখন যদি দরকার হয় যে স্যার টোটাল সিস্টেমের জন্য কয়টা পোর্ট দরকার, টোটাল সিস্টেমের জন্য তুমি এখানে 4-1 বের করলা, তুমি টোটাল সিস্টেমের জন্য 3 বের করলা, ঠিক আছে? এই সাইডে এটা হচ্ছে তোমার একটা পোর্টের মানে একটা ডিভাইসের জন্য কয়টা পোর্ট দরকার, তাহলে টোটাল সিস্টেমের জন্য কয়টা পোর্ট দরকার হবে সেই পোর্ট দিয়ে আবার গুণ করো, তাহলে কত বের হবে? 12। এটা হচ্ছে টোটাল সিস্টেমের নাম্বার অফ পোর্টস রিকোয়ার্ড। আচ্ছা, মেশ টপোলজি রিলায়েবিলিটি অনেক বেশি,
because this provides highest reliability. Reliability কি? রিলায়েবিলিটি হচ্ছে তোমার একটা লাইনের কানেকশন যদি বন্ধ থাকে বা কোনো কারণে যদি ট্রান্সমিশন এরর হয়, অন্য পথ দিয়ে যেতে পারবে না। হ্যাঁ, অন্য পথ, অনেকগুলা পথ দিয়ে সে যেতে পারবে। দিস ইজ ওয়াই মেশ টপোলজি রিলায়েবিলিটি সবচেয়ে বেশি। কিন্তু তুমি ইচ্ছা করলে রিলায়েবিলিটি অনুযায়ী তোমার মেশ টপোলজি অ্যাপ প্রপোজ করতে পারবা ডিজাইনার হিসেবে, কারণ এটার কস্টিং অনেক বেশি, অনেক বেশি। এখানে 4টা পোর্টের জন্যই তোমার 6টা কেবল লাগতেছে। তাহলে 40টা পিসির জন্য কয়টা কেবল লাগবে? কেবলের সংখ্যা যত বাড়বে বুঝতেই পারতেছো তোমার কস্টিং তত বেড়ে যাবে। তো the more devices, the more cable will be required, so offers expensive method. Security, yes, এখানে যেহেতু রিলায়েবিলিটি আছে, সিকিউরিটি আছে। এ বি সাথে কথা বললে সি ডি জানতে পারবে না, বা এ যদি মেসেজ পাঠায় সি কে বি ডি জানতে পারবে না। ওকে, এখন আসি সাপোর্টস। এটা কি সাপোর্ট করে? এটা প্রোভাইডস পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন। এটা কি পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন মানে হচ্ছে তোমার এই কিন্তু সব সময় পয়েন্ট টু পয়েন্ট মানে হচ্ছে এ বি এর সাথে এর একটা পয়েন্ট, বি এর একটা পয়েন্ট, বি এর সাথে আবার সি এর একটা পয়েন্ট, বা সি এর সাথে ডি এর একটা পয়েন্ট, এরকম হতে পারে। ঠিক আছে, এরকম। So it provides dedicated communication among themselves. Can be okay for house land but not good for distance area. Maintenance cost will be high. কারণ হচ্ছে প্রত্যেকটা পিসির জন্য এক একটা পয়েন্ট তৈরি হচ্ছে। অবভিয়াসলি বুঝতে পারতেছো এর কস্টিং অনেক বেশি, কারণ কেবলস এর সংখ্যা অনেক বেশি লাগবে। আচ্ছা, বাট এটা বাদে উপায়ও নেই আমাদের, কারণ ইন্টারনেটে যদি ইউজেবিলিটি বাড়াতে হয় আমাদের এইভাবে কস্টিং একটু বাইরে যায়। আচ্ছা, এরপর আরো ডিভাইস গুলো, আরো টপোলজি গুলো আছে, আমরা শেষ করি। আচ্ছা, নিচের অংশ আমি পড়িয়েছি আগে। ডিভাইসের কথা বললাম। আচ্ছা, এখন আসতেছি স্টার টপোলজি। স্টার টপোলজি কি স্যার এভাবে কানেক্টেড থাকে? হ্যাঁ, ফিজিক্যালি এভাবে কানেক্টেড নাও থাকতে পারে, তুমি হাব বা সুইচ তুমি অনেক দূরেও রাখতে পারো, কিন্তু হচ্ছে কি স্টার বলা হয় কারণ কি একটা ডিভাইসের সাথে সবাই সবার সাথে ডিভাইসের সাথে শেয়ার করছে। যেমন আমরা ল্যাবে তৈরি করেছিলাম সুইচ দিয়ে অথবা হাব দিয়ে। এখানে যেটা হয়, প্রত্যেকটা কমিউনিকেশন ডান হয়, কমিউনিকেশন তৈরি হয় হাব ইউজ করে। এখানে নাম্বার অফ কেবলস কতগুলা লাগবে? যতগুলা ডিভাইস লাগবে ততগুলা কেবলস দরকার হবে। এখানে দেখো 4টা ডিভাইস আছে, 4টা কেবল লাগছে। পোর্ট লাগবে কয়টা? যতখানি কেবলস থাকবে, সরি যতগুলা ডিভাইস লাগবে ততগুলা পোর্ট লাগবে। 4টা ডিভাইস আছে, 4টা পোর্ট আমার দরকারি। Reliability cost is moderate level because of half is bit less costly, আর এটা হচ্ছে কেবলস এর সংখ্যা কম লাগতে পারে, কিন্তু কেবলস এর সংখ্যা তুমি যদি ধরো প্রত্যেকটা ডিভাইসের জন্য যদি আলাদা আলাদা হয় সেই ক্ষেত্রেও বেড়ে যায়, কিন্তু হাব যেহেতু চিপ এই জন্য ধরা হয় এটাকে মডারেট লেভেলের কস্ট। এখানে একটা সমস্যা আছে রিলায়েবিলিটির, হাব যদি নষ্ট হয়ে যায় পুরো নেটওয়ার্ক সিস্টেম ডাউন। ঠিক আছে, কিছু করার নেই। সিকিউরিটি নট দেয়ার, কারণ হচ্ছে ওই যে যেটা ল্যাবে করেছিলাম, এ বি কে পাঠালে বি জানতে পেরে যায়। তাহলে কি স্যার সিকিউরিটির ক্ষেত্রে আমি যদি সুইচ ইউজ করি সেক্ষেত্রে কি সিকিউরিটি থাকবে? হ্যাঁ, সিকিউরিটি থাকবে সেক্ষেত্রে, বাট হাব থাকলে সিকিউরিটি থাকবে না। আচ্ছা, এরপরে আসে বাস টপোলজি। এটা হচ্ছে আমাদের ভিএলএসআই ল্যাবের যে ডিজাইনটা পুরোপুরি এইভাবে মাঝখান দিয়ে একটা থিক ইথারনেট ওয়্যার গেছে, এটাকে থিক ইথারনেট ওয়্যার বলা যায় অথবা ব্যাকবোন কেবল বলে। ঠিক আছে,
এটা কোএক্সিয়াল কেবল হতে পারে বা ফাইবার অপটিক হতে পারে, ডাজন্ট ম্যাটার। এটা তাদের উপর ডিপেন্ড করে যারা ডিজাইন করবে। এখন আসি পোর্টের ক্ষেত্রে। পোর্ট যেটা আছে, কয়টা পোর্ট দরকার হবে বা ইয়ে করতে হবে। আচ্ছা, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আর একটা হচ্ছে মাল্টি পয়েন্ট কমিউনিকেশন। মাল্টি পয়েন্ট কমিউনিকেশন হচ্ছে তোমার, আবার বলছি, মাল্টি পয়েন্ট কমিউনিকেশন হচ্ছে তোমার একটা পয়েন্ট থেকে সবাই শেয়ার করবে, যেমন বিএলএসএ ল্যাবের ক্ষেত্রে হচ্ছে। পয়েন্ট কোথায় স্যার? এখানে এই যে মাঝখান দিয়ে একটা লাইন গেছে, এটি তোমার পয়েন্ট। কিন্তু ইয়াতে মেশে হচ্ছিল কি, এ একটা পয়েন্ট নিজে, বি একটা পয়েন্ট নিজে, সি একটা পয়েন্ট নিজে, মানে প্রত্যেকে নিজের নিজের একটা পয়েন্ট তৈরি করেছে। কিন্তু এখানে হচ্ছে একটা লাইন গিয়েছে, এটা কি আমরা সবাই শেয়ার করছি, এটা বাস টপোলজি। নট নেসেসারি এটা তুমি আমাদের ফ্লোর দিয়ে নিতে হবে, অনেক ক্ষেত্রে এটা সিলিং দিয়ে নেয়। সিলিং দিয়ে নামার পর ওইটার থেকে কেবল দিয়ে চ্যানেল করে নিচে দিয়ে নামায়। ওকে, আচ্ছা, এখানে একটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে, প্রত্যেকটা পিসি যখন এই ব্যাকবোনের সাথে কানেক্টেড হবে, একটা অ্যাডাপ্টার তৈরি, মানে একটা অ্যাডাপ্টার ইউজ করতে হয়, যেটাকে টার্মিনেটর বলে। টার্মিনেটর হচ্ছে কি, যে আমি যদি কোনো সিগন্যাল পাঠাই, রিকোয়েস্ট পাঠাই, এটা আবার যাতে আমার কাছে ব্যাক না করে, এই জন্য এটাকে টার্মিনেটর ইউজ করা হয়। আবার বলছি, আমি যদি কোনো সিগন্যাল ট্রান্সমিট করি, ইট ওন্ট কাম ব্যাক টু মাই পিসি এগেইন। আমি যেটা পাঠিয়েছি, আবার আমার কাছে এটা যাতে ফেরত না আসে, কারণ আমি কেবল কিন্তু ওইটাই ইউজ করছি যেটা দিয়ে আমি পাঠাচ্ছি। আচ্ছা, কতগুলা কেবলস দরকার হবে? ফর n নাম্বার অফ ডিভাইসেস ইউ নিড n+1 নাম্বার অফ কেবলস অর ড্রপ লাইনস ফর ব্যাকবোন। আচ্ছা, এখানে n নাম্বার 1 কেন স্যার? এখানে তো একটা একটা করে চারটা পিসির জন্য চারটা কেবল লাগে, তাহলে আরেকটা কেবল কেন? এই যে টোটাল মাঝখান দিয়ে একটা গেছে, এটার জন্য এক্সট্রা একটা, যার জন্য n+1 কেবলস। এই একটা কেবল হচ্ছে ব্যাকবোনের জন্য। পোর্টস কয়টা দরকার হয়? প্রত্যেকের জন্য একটা পোর্ট করে। সো ইফ ইউ হ্যাভ n নাম্বার অফ ডিভাইসেস, ইউ নিড 1 - 1 multiplied by n, দ্যাট মিন্স চারটার জন্য চারটা। আচ্ছা, তোমরা কি কোনো নিউজ পেয়েছো কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান? স্যার 22 তারিখের পর নাকি সব খুলে দিতে বলেছে, আবার ইস্ট ওয়েস্ট নাকি খুলবে শুনছিলাম। ইস্ট ওয়েস্ট খুলবে, তোমরা খবর পাও কেমন আগে? স্টেটের ব্যাপারে স্যার আমরা জানি না, কিন্তু স্যার 22 তারিখে খুলবে আজকে তো শিক্ষামন্ত্রী বললো। কিছু মানুষ বললো যে মানে তাদের ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্টের টিচাররা বলছেন, আমাদের ডিপার্টমেন্টে তো বলা হয় না এভাবে, বাট অন্য ডিপার্টমেন্টের কিছু টিচাররা নাকি বলছেন যে খোলা হবে হয়তো বা 6 তারিখের দিকে বা এরকম কিছু একটা। আমাদের মিড টার্ম 1 কবে জানো? 6 থেকে 10। 6 থেকে 10। আচ্ছা, শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন শেষ হয়েছে না? সে কি নিউজ দিছে কোনো? জি স্যার, 22 তারিখ থেকে খুলবে স্যার। যারা স্যার 2 ডোজ টিকা নিছে শুধু তারা ক্লাস করবে ফুল টাইমে, এরকম কথা হচ্ছে আর কি। কিছুক্ষণ আগে দেখলাম আর কি। আচ্ছা, স্যার এআইবিও খুলে দিছে, গতকাল কে নোটিশ দিছে। ভালো। আচ্ছা, আমরা সামনের দিকে আগেই, আমাদের যে অংশ বাকি ছিল, এটা রিলায়েবিলিটি আছে কি নেই? বাস টপোলজি রিলায়েবিলিটি নেই, কারণ হচ্ছে এখানে একটা ব্যাকবোন, এই ব্যাকবোন যদি ড্যামেজ হয়ে যায়, there will be no communication. Security, there is no security because if the other persons are online, there will be no security. কেবল যেটা করতে পারে, মেসেজ ফিল্টার করতে পারে না। কিন্তু টার্মিনেটর তুমি ইউজ করলে একটা সুবিধা হচ্ছে, তুমি মেসেজটা যে পাঠাচ্ছ সেটা রিপ্লাই, মানে তোমার কাছে আবার বাউন্স করে না। এছাড়া আর উপায় কি আছে এটা ক্লিয়ার করার সিকিউরিটি? যেমন এখানে কেবলে তুমি যা যা করছো সব, এই যে এখানে
তোমাদের বিএলএসআই ল্যাবের যে মইন সাহেব সে দেখতে পায়, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর দেখতে পারে। বাট ইট ইজ চিপ, নাম্বার অফ কেবলস ইজ লেস। এটা যেটা বললাম মাল্টি পয়েন্ট, কারণ হচ্ছে এখানে ওয়ান ওয়্যার ইজ কানেক্টেড উইথ মাল্টিপল ডিভাইসেস, শেয়ার করে। এখানে কোনো পয়েন্ট টু পয়েন্ট কম্বিনেশন নেই, বাট কলিশন এখানে হাই হবে, দ্যাট মিনস এখানে ট্রাফিক বেশি হবে। আচ্ছা, এরপর আসে হচ্ছে রিং টপোলজি। এটা আগে ছিল, এটা এখন আর নেই, এইটাকে আর এত ফোকাস করছি না, এটা অনেক আগে ইউজ হতো। এরপরে ফিজিক্যাল লেয়ার আর চলে আসছে। আমি এখন একটা ভিডিও প্লে করবো টপোলজি এবং নেটওয়ার্কিং ডিভাইসেস এর উপরে, সেটা তোমাদের জন্য বেশি হেল্পফুল হবে। আমি গুগল ক্রোম দিয়ে লগ ইন করছি। So that's what we're going to talk about in this video. Now, a topology is the layout of how a network communicates with different devices. And there are a couple of different categories of topologies. There's wired and wireless. So we're first going to talk about the most common wired topologies. And the most common wired topology that's used is the star topology. Now, in a star topology, all computers are connected to a central wiring point, such as a hub or a switch. All data on a star network passes through this central point before continuing to its destination. Now, one of the major benefits of this topology is that if one computer failed or if there was a break in the cable, the other computers would not be affected because each computer has their own cable connection. However, a disadvantage of the star topology is that if the central hub or switch fails, then all the computers on that central point would be affected. And this is called a single point of failure. If this happens, the entire network goes down. Another type of topology is called ring. The ring topology is a type of network configuration where each computer is connected to each other in the shape of a closed loop or ring. So every computer on this ring has exactly two neighbors for communication purposes. Each data packet is sent around the ring until it reaches its final destination. Now, this kind of topology is very old and is rarely used today. Now, the advantage of a ring topology is that they are easy to install and easy to troubleshoot. However, the disadvantage would be that if just one of these computers goes down, or if there was a single break in the cable, then all data flow would be disrupted. And the next one is the bus topology. The bus topology is very old technology and, like the ring topology, it's not used today that much.
This is the kind of network setup where each of the computers and network devices are connected to a single cable or backbone, and this backbone is a coaxial cable. The computers connect to this cable using special connectors called B and C, which are also known as T connectors. One of the advantages of the bus topology is that it is also fairly cheap and easy to implement. However, a disadvantage of the bus topology is that it requires that the cable be terminated at both ends using terminators. In order for this setup to remain operational, there must not be any open connections, including the ends that attach to the computers. So if a computer is removed or if the terminators are loose or missing, then the cable would be open and then data would bounce back. And this bounce is known as signal reflection. And if this happens, data flow would be disrupted. And there is also the mesh topology. Now, in a mesh topology, each computer on the network is connected to every other computer on the network. So by having so many connections, it handles failure very well. In this illustration, there are 4 computers with 3 connections on each computer, which makes a total of 12 connections for this network. Now, the advantage of a mesh topology is that it creates a high redundancy level, because if one or more connections fail, the computers would still be able to communicate with each other. However, because of the amount of cabling and network cards that have to be used, mesh topologies can be expensive, so they are rarely used on local area networks or LANs. They are mainly used on wide area networks like the Internet. In fact, the Internet is a good example of a mesh topology, because the Internet is made up of numerous routers all over the world that are connected to each other to route data to their intended destination. So even if a few routers go down, the data will get rerouted using a different path to ultimately reach their destination. So the Internet is very redundant because it's using a mesh topology. So now we're going to talk about wireless topologies. So let's start with the infrastructure wireless topology. Now this topology uses a combination of wired and wireless devices. Now this is very similar to a star topology, where you have wired devices such as these computers here physically connected to a switch. And you also have a wireless access point that's also connected by a cable to the same switch. The wireless access point is here so that wireless devices such as laptops, tablets, cell phones, etc. can connect wirelessly to the network. So the wireless access point acts like a bridge between the wireless network and the wired network. Now the infrastructure topology is not limited to a single wireless access point. In fact, you can have multiple wireless access points if you want. It just depends on the needs of the network. Do you ever feel like you're being watched? You are. The browser you're using is allowing your behavior to be exploited and monitored. Some websites allow over 100 trackers to latch on. And the next wireless topology is ad hoc. Ad hoc is a very simple wireless topology, and it's simple because it doesn't rely on any infrastructure such as cables, routers, servers, or wireless access points. All the devices in an ad hoc network wirelessly connect to other devices in a simple peer-to-peer network. They directly connect to each other without using a centralized device, such as a Wi-Fi router or access point. And because they directly access each other without a server or router in between, each device is responsible for its own security and permissions. Ad hocs are useful for setting up a quick wireless network on the fly where devices can share data without the need of an existing wireless network. And the last wireless topology is called a wireless mesh. Wireless mesh topologies are similar to wired mesh topologies, where devices are interconnected with each other, but with the exception that they are wirelessly interconnected. So for example, let's say you wanted to deploy multiple wireless access points all throughout a building so that wireless devices that are in different areas
are able to access the internet. So normally you would have a modem that brings in the internet to the building. And then you would also have a switch that's connected to the modem. And then you would connect each wireless access point with a cable to the switch. So by doing it this way, this requires extra cabling, and it would also require extra time running the cables through the building. So this is more expensive and more time-consuming. Now a wireless mesh topology would be similar to this setup, but without the need of these extra cables. In a wireless mesh, each wireless access point will talk to other wireless access points to create a seamless internet connection for wireless devices to connect to. So if this laptop over here wanted to access the internet, it would connect to the nearest wireless access point, and then this access point would relay the connection to the next access point, and then to the next one, and then eventually find its way back to the modem. So no matter which access point that you're connected to, you will still have internet access because all the access points are in constant communication with each other and the modem. And even if one or more access points were to fail, it wouldn't matter because the other access points will reroute the data. So a wireless mesh topology is very redundant because the internet connection is spread out over many wireless access points. আরেকটা ভিডিও আছে যা ছাড়ছি। In this video, we're going to talk about the difference between a hub, a switch, and a router. Now, all three of these devices are similar, but there is a difference in the way they handle data. So we'll first talk about a hub. Now, the purpose of a hub is to connect all of your network devices together on an internal network. It's a device that has multiple ports that accepts Ethernet connections from network devices. Now, a hub is considered not to be intelligent because it does not filter any data or has any intelligence as to where the data is supposed to be sent. And that's because the only thing a hub knows is when a device is connected to one of its ports. So when a data packet arrives at one of the ports, it is copied to all of the other ports. So all the devices on that hub sees that data packet. So again, a data packet comes into one port, then the hub will just rebroadcast that data to every port that has a device connected to it. So even if this computer here only wanted to communicate with this computer over here, these other computers would still receive the data even though the data was not intended for them. So when this happens, it not only creates security concerns, but it also creates unnecessary traffic on the network, which wastes bandwidth. Now, a switch is very similar to a hub. It's also a device that has multiple ports that accepts Ethernet connections from network devices. But unlike a hub, a switch is intelligent. A switch can actually learn the physical addresses of the devices that are connected to it, and it stores these physical addresses, called MAC addresses, in its table. So when a data packet is sent to a switch, it's only directed to the intended destination port, unlike a hub where a hub would just rebroadcast the data to every port. So as an example, if this computer here wanted to communicate with this computer over here, the data packet arrives at the switch, and then the switch will look at its table of MAC addresses and matching ports and deliver the data to the correct port, and then the data packet would only go to that computer. So that's the major difference between a hub and a switch. So as a result, switches are far more preferred over hubs, because they reduce any unnecessary traffic on the network. So as a review, a hub only detects that a device is physically connected to it.
And a switch can detect specific devices that are connected to it because it keeps a record of the MAC addresses of those devices. Now, hubs and switches are used to exchange data within a local area network. For example, such as in your home network or in a business. They are not used to exchange data outside their own network, such as out on the internet. Because to exchange or route data outside their own network to another network, such as out on the internet, a device needs to be able to read IP addresses. And hubs and switches do not read IP addresses. So that's where the router comes in. Now, a router does exactly what its name implies. A router is a device that routes or forwards data from one network to another based on their IP address. When a data packet is received from the router inspects the data's IP address and determines if the packet was meant for its own network or if it's meant for another network. If the router determines that the data packet is meant for its own network, it receives it. But if it's not meant for its own network, it sends it off to another network. So a router is essentially the gateway of a network. So here we have a private network with its router, and we'll refer to this as the red network, indicated by the red colored screens on the computers. And over here you're going to have different data packets, indicated by their different colors, which represents different IP addresses, and they are going to be entering the red network's router from the internet. Now the router is only going to accept the red data packets because they are the only ones that are intended for this network. So all of the other data packets, the yellows, blues, greens, etc., will be rejected by this router because they were not intended for this network because their IP addresses were not meant for this network. Now here is an expanded view of routers over the internet. There are 4 networks here, indicated by their different colors, and each network has their own router, along with their hubs or switches and their computers. So right now, as you can see, each network is just exchanging information within their own network. Their data is not going out on the internet, so they are not communicating with other networks. They are just exchanging data within their own network using their hub or switch. Now let's go ahead and exchange data between different networks. So let's say, for example, that this computer here on the red network wants to communicate with a computer here on the blue network. So for this to happen, the data packet has to leave their own network and go out on the internet. So the computer sends their data, and it goes to the network's router. And once the data packet reaches the router will look at the IP address of the data packet and then forward the data out on the internet to the next router, and then make its way to the blue network's router, and then to the intended destination computer. So in a nutshell, this is how routers work. So in conclusion, hubs and switches are used to create networks, while routers are used to connect networks. এই পর্যন্ত আজকে সিলেবাস। আর আরেকটা টার্মিনোলজির একটা শীট ছিল, এই শীটটা আপলোড করে দিচ্ছি, এটা একটু শেয়ার করে বলে দিচ্ছি আমি। সিলেবাস হচ্ছে আজকে পর্যন্ত। স্যার আমাদের কুইজে কি এমসিকিউ টাইপ কিছু আসতে পারে? হ্যাঁ, এমসিকিউ, ছোট কোশ্চেন এরকম, বাট বড় কিছু আসবে না।
এই যে এগুলা হচ্ছে আমি যেগুলা দাগিয়ে দিয়েছি, আবারও বলছি, ব্যান্ডউইথ আমি একটু মার্ক করে দিই, সেন্ট্রাল গেটওয়ে, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, কোয়েক্সেল কেবল, কেবল মডেম, তারপরে হচ্ছে যেগুলা যেগুলা এইগুলা দাগিয়ে দিই, ইয়েলো করে দিই। Fiber optic cable, firewall key. Firewall হচ্ছে software that controls the data entering or leaving the computers. ইয়েলো করে দিচ্ছি যেগুলা, এগুলা আর কি লাগবে আপনার। IP config তো লাগবে না, IPv4 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস, ISDN ও লাগবে না, LAN লাগবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা তো বুঝেন, MAC অ্যাড্রেস, নেট বায়োস লাগবে না, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, protocol port address, আচ্ছা একটা জিনিসের কথা বলিনি, যে ওয়াইফাই এর কথাটা বলিনি। ওয়াইফাই সম্পর্কে আমরা সবাই পড়ি কিন্তু আমরা জানি না, এটার পুরোটার নাম হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি, the most widely used wireless technology at present. It began as an IEEE 802.11. এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, এবং এটার প্রথম স্ট্যান্ডার্ড ছিল বি, তারপরে জি আসছে, তারপরে এন আসছে, তারপরে এ আসছে। এইটার তুমি তোমারটা এখন বোধহয় সবচেয়ে হচ্ছে জিটা, উইথ দ্য ফাস্টার জি আছে স্ট্যান্ডার্ডের মধ্যে। আর ওয়ান কি, ওটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ইন্টারনেটের কথা যেটা বলা হয়। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে একটা ডিভাইস, আমাদের বিএলএসএ ল্যাবের সামনে একটা ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট থাকে, মানে আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসে কিছু রাউটারের বদলে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট ইউজ করলে বেটার হয় আর কি, তখন ম্যাক অ্যাড্রেস দিলেই হয় আর কি। তারপরে ওয়েব আছে, ওয়েবটা হচ্ছে ওয়াইল্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি, এটা হচ্ছে একটা প্রোটোকল। এটা কি করে, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড তৈরি করে, যেমন ডেটা কিভাবে এনক্রিপ্টেড ওয়েতে যেতে পারে নেটওয়ার্কের মধ্যে দিয়ে। ওয়েব দুইটার মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে ওয়্যারলেস ল্যান, এটা কি কাজ করে, এটা হচ্ছে a network that uses radio waves. Wireless LAN হচ্ছে radio waves or interface light instead of cables to connect network nodes. Wireless LAN টা ইউজ হয় প্লেনের ক্ষেত্রে, ঠিক আছে। আর WiMAX আগে ছিল, WiMAX এখন আর লাগবে না, এটা বাদ দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত হচ্ছে আপনাদের, এটা আমি এটাই আপলোড করে দিচ্ছি আপনাদের টার্মস এন্ড কন্ডিশনের ক্ষেত্রে, মানে টার্মিনোলজি গুলোর ক্ষেত্রে। স্যার আমাদের ল্যাব শিট গুলো আপলোড দেওয়া হয়নি। ওহো, ল্যাব শিট এবং ল্যাব টাস্কটা অ্যাসাইন করে দিচ্ছি। ঠিক আছে, সি ইউ অন সানডে, দিতে পারেন আপনারা।